আপনারা সবাই একটু দেখেন আমি কি কি পড়াইলাম, আপনারা এই পর্যন্ত একটু দেখেন। আদেশ 15টা একটু পড়েন, আমি 2 থেকে 3 মিনিট পরে আসতেছি, ঠিক আছে? আর গ্রুপে একটু SMS দিয়ে দিন। আচ্ছা, আপনারা জানেন যে আদেশ 17-তে দেওয়ানি কার্যবিধি সংশোধন হয়েছে। এটা হচ্ছে আপনাদের সংশোধন হয়েছিল। সো এখানে আপনাদের এই আপডেট যেটা আছে সেটা হচ্ছে আপনাদের পড়তে হবে। এবং আদেশ 17 হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আদেশ। এই আদেশ 15 এবং 17 এবং 14, এই তিনটা আদেশ থেকে আপনার তিনটা আদেশ পেঁচায় আপনার 2-3টা মতো প্রশ্ন আসে। সুতরাং এই 2-3টা আপনার মোটামুটি ভালো একটা গুরুত্বপূর্ণ আদেশ। সো একটু ভালো করে পড়বেন। আদেশ 17টা একটু 3 স্টার দিয়ে রাখবেন। আর এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেটা আমি বলে দিব। এখানে
এই যে আপনারা টাইম পিটিশন দেন না, টাইম পিটিশন তো দেন কোর্টে, যারা কোর্ট প্র্যাকটিস করেন আপনারা টাইম পিটিশন দেন। এই টাইম পিটিশনটাকে বলা হচ্ছে আপনার এখানে মুলতবি বা অ্যাডজাস্টমেন্ট। দেখেন আপনার আদালতের সময় মঞ্জুর করতে পারেন এবং শুনানি মুলতবি রাখতে পারেন। এই যে বিধি, আদেশ 17-র বিধি একে বলতেছে কোর্ট মে গ্রান্ট টাইম অ্যান্ড অ্যাডজান্স হ্যারিং, মানে হচ্ছে আদালত সময় মঞ্জুর করতে পারেন এবং শুনানি মুলতবি করতে পারেন। যেমন ধরেন আপনি একটা মামলার আপনার কি করবেন, আপনি চার্জ শুনানি করবেন, ঠিক আছে, বিচার্য বিষয় গঠনের জন্য যে শুনানি হয় সেই শুনানি আপনি করবেন। কিন্তু কোনো কারণে আপনার যে পক্ষ আছে, আপনি ধরেন আসছে বিবাদী পক্ষে, আপনার বিবাদী হাজির নাই, বা আপনার যে সিনিয়র অ্যাডভোকেট আছে সে হচ্ছে আপনার অন্য জায়গায় ব্যস্ত আছে বা কোর্টে আসতে পারে না, অসুস্থ আছে, বা আদার্স অন্যান্য গুরুত্বপূর্ণ কারণে, এই কারণগুলোতে আপনি কি করতে পারবেন, কোর্টের কাছে সময় মঞ্জুর চাইতে পারেন। তা বিচারক যদি আপনার মনে করে যে সময় দেওয়া উচিত, তাহলে কি করতে পারবেন, সময় মঞ্জুর করে এই শুনানিটা মুলতবি করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় মঞ্জুর করে শুনানি মুলতবি করতে পারবেন। দেখেন, পক্ষগণের আবেদনের মাধ্যমে মামলার যে কোনো পর্যায়ে, এই যে আমরা কিন্তু আবার পেয়ে গেছি মামলার যে কোনো পর্যায়ে সময়ের আবেদন মঞ্জুর করতে পারেন। শুনানি মুলতবি করে সময় মঞ্জুর করা হয় কত ধারাতে বা কত আদেশে। এখানে শুনানি মুলতবি করে সময় মঞ্জুর করা হয় কত আদেশে। এটা হচ্ছে আপনাদের একটা এমসিকিউ প্রশ্ন, আপনারা এই এমসিকিউটা এখান থেকে আসতে পারে, তখন আপনাদের আদেশ হবে কত, 17। এই প্রশ্নের উত্তর হচ্ছে আদেশ 17। এখানে বিচারক হচ্ছে মামলার যে কোনো স্টেজে, যে কোনো পর্যায়ে, শুধু তো আপনার ওই বাদী বিবাদী বা আইনজীবী অসুস্থ হয় না, বিচারকও অসুস্থ হয়, বিচারকও অনেক সময় কোর্টে আসে না, ঠিক আছে, সেক্ষেত্রে তো মঞ্জুর করতে হবে, তাই না? সো এক্ষেত্রে কোনো পক্ষ আবেদনে অথবা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় কি করতে পারবেন, মুলতবি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোন স্টেজে কতগুলো মঞ্জুর করতে পারবেন, সময় মঞ্জুর করতে পারবেন। এখন দেখেন, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি, চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি আপনার খরচ হচ্ছে, খরচ ছাড়া হচ্ছে আপনার 4টা মুলতবি করতে পারবেন, আর খরচ সহ হচ্ছে আপনার 3টি মুলতবি করতে পারবেন। এখানে কস্ট আসবে আপনার 200 টাকা থেকে 1000 টাকা কস্টে আপনার মঞ্জুর করতে পারবেন। 200 টাকা থেকে আপনার 1000 টাকা, সর্বনিম্ন 200 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 1000 টাকা আপনার কস্টে কি করতে পারবেন, মঞ্জুর করতে পারবেন। তাহলে আপনাদের এখানে যে সংখ্যাটা আছে, এখানে হচ্ছে আপনার চূড়ান্ত শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পূর্বে কি করতে পারবেন, খরচ ছাড়া 4টা আর খরচ সহ হচ্ছে 3টা মুলতবি করতে পারবেন। এখানে খরচ দিতে হবে হচ্ছে বা কস্ট দাখিল করতে হবে হচ্ছে আপনার 200 টাকা থেকে 1000 টাকা। এই যে খরচ সহ হচ্ছে আপনার 3টা মুলতবি করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনার এই খরচটা হচ্ছে কত, এই খরচটা হচ্ছে সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ হচ্ছে 1000 টাকা। তারপর দেখেন চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি, চূড়ান্ত খরচ ছাড়া একটাও কি করতে পারবে না, মুলতবি করতে পারবে না চূড়ান্ত শুনানির পর্যায়ে। চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া একটাও কি করতে পারবে না, মুলতবি করতে পারবে। তখন ন্যায় বিচারের স্বার্থে খরচ সহ, খরচ সহ 3টা কি করতে পারবেন, মুলতবি করতে পারবেন। 3টা মুলতবি করতে পারবেন। এখানে খরচ হচ্ছে আপনার 200 টাকা থেকে 1000 টাকা। আমরা এখানে 2টা ভাগে ভাগ করব আমরা, একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে। এখন এই চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে আপনার খরচ ছাড়া হচ্ছে 4টা মুলতবি করবেন বা করতে পারেন। এটা করা কিন্তু বাধ্যতামূলক না, এটা হচ্ছে পুরোটাই বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ লতিফ ভাই কি বলছিলেন? এখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে স্যার, এখানে এখন 4 জায়গা 6 বার করছে স্যার।
আর কেউ কারো ওপিনিয়ন আছে? সর্বশেষ আগে আপডেট তো ভাই ছয় ছিল। ছয়টা, আগে ছিল 6টা, এখন পড়বে 4টা, আর বাকি তিনটা ঠিকই আছে। হ্যাঁ, আগে 6। তাহলে আমি কি ভুল বলেছি? না ভাই, আপনি ঠিক আছেন। লতিফ ভাই, খরচ আপনার ছাড়া যেটা আছে 4টা, ওটা হচ্ছে, খরচ দিয়ে ওইটা হচ্ছে আপনার আগেরটা, বুঝছেন? মোট 7টা। এটা হচ্ছে আপডেট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সংশোধন করে আপনার কমানো হয়েছে। এই যাতে মামলাটা লেন্দি করা না হয়, মামলাতে বিচার নিষ্পত্তি করতে সময় যেন বেশি না লাগে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে সংশোধন করা হয়েছে। সংশোধন করে এই 6কে আপনার 4 করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, তাহলে, 4টার ক্ষেত্রে স্যার, 4টার ক্ষেত্রে মানে কি এক এক পক্ষ 2টা করে, এভাবে না স্যার? না না না, এক এক পক্ষ 2টা করে না, আপনার এখানে উভয় পক্ষই সময় পাবেন, যে কোনো পক্ষই আপনার আবেদন করতে পারবেন। দেখেন, এখানে বলা হচ্ছে যে যথেষ্ট কারণ দর্শালে আদালত মোকদ্দমার যে কোনো স্তরে পক্ষগণের বা তাদের কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারেন। সময় সময় মোকদ্দমা শুনানি মুলতবি রাখতে পারে। এখন এখানে কিন্তু আপনার স্পেসিফিক বলে নাই যে আপনার বাদী পক্ষে 2টা, বিবাদী পক্ষে 2টা, মোট 4টা। এখানে বলা হয়েছে আপনার মোট 4টা মঞ্জুরি করতে পারবেন, এখানে সেপারেটলি করতে পারে। ঠিক আছে? তারপর দেখেন, আমরা এখানে 2টা ভাগে ভাগ করব। 2টা ভাগে হচ্ছে যে এখানে চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে খরচ ছাড়া হচ্ছে 4টা, আর খরচ সহ হচ্ছে আপনার 3টা, আর চূড়ান্ত শুনানির পর্যায়ে হচ্ছে খরচ ছাড়া একটাও না। আর ন্যায় বিচারের স্বার্থে কথাটা আপনারা একটু মার্ক করে রাখবেন, যে ন্যায় বিচারের স্বার্থে, যে ধরেন যে যদি মুলতবি না করা হয়, মুলতবি না করা হলে বাদী বা বিবাদী যে হোক না কেন তাদের আপনার মারাত্মক প্রকৃতির একটা ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে আপনার 3টা খরচ সহ 3টা মুলতবি করতে পারবেন। এখানে 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আপনার কস্ট দিতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে 200 টাকা থেকে 1000 টাকা কস্টের কথা বলা হলে, এখানে যদি কোনো পক্ষ, যার পক্ষে আপনার কস্ট সহ খরচ সময় মুলতবি করা হয়েছে বা মঞ্জুর করা হয়েছে, সে যদি খরচ দিতে ব্যর্থ হয় বা অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে যদি বাদীর যদি হয়, বাদীর মামলা যদি হয় বা বাদীর আবেদন হয়, বাদীর বিরুদ্ধে আপনার বাদী যদি সময় নেয়, সময় নিয়ে যদি খরচ দাখিল না করে বা অনুপস্থিত থাকে, তাহলে বাদীর মামলা হলে বাদীর মামলা হচ্ছে আপনার খারিজ করে দিবেন। আর যদি বিবাদীর হয় তাহলে বিবাদীর মামলা হচ্ছে এক্সপার্টি করবেন, একতরফাভাবে নিষ্পত্তি করে দিবেন। যেমন ধরেন, একটা মামলাতে হচ্ছে আপনার এই যে মিরাজ হচ্ছে আপনার বাদী, আর সৈকত ভাই হচ্ছে বিবাদী, সৈকত ভাই হচ্ছে বিবাদী। তো এখন এই মামলাতে মিরাজ হচ্ছে বাদিত আর সৈকত ভাই হচ্ছে বিবাদী। এখন সৈকত ভাই হচ্ছে আপনার একটা মামলার সময় নিল, সময় নেওয়ার পরে এখন তার 800 টাকা কষ্টে হচ্ছে কি করেছে, সময়টা মঞ্জুর করেছে। এখন তারপরে তারিখ দিয়েছে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। এই 26 তারিখের মধ্যে হচ্ছে টাকা দাখিল করতে হবে। আর হচ্ছে এই 26 তারিখে হচ্ছে মুশফিক ভাইয়ের, সরি, ওই সৈকত ভাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই সৈকত ভাই হচ্ছে আপনার 26 তারিখে উপস্থিত থাকে নাই, কষ্ট দাখিল করে নাই। সেক্ষেত্রে এই সৈকত ভাইয়ের বিরুদ্ধে কি হবে, সে তো বিবাদী, তার মামলাটা চলে যাবে হচ্ছে একতরফাভাবে নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি মিরাজ যদি এটা করতো তাহলে কি হইতো, আপনার মিরাজের মামলা হচ্ছে খারিজ হয়ে যাইতো। তাহলে এখানে আপনার স্পষ্টভাবে বুঝতে পারতেছেন, যখন বাদী যখন আপনার কস্ট দাখিল করবে না বা অনুপস্থিত থাকবে, তখন তার মামলাটা খারিজ হয়ে যাবে। আর যদি বিবাদী হয়, বিবাদী যদি অনুপস্থিত থাকে বা কস্ট দাখিল না করে, তাহলে বিবাদীর মামলা কি হবে, এক্সপার্টি হয়ে যাবে, একতরফাভাবে নিষ্পত্তি হয়ে যাবে। এক্সপার্টি কখনো আপনার এই বাদীর ভুলের কারণে হয় না।
এক্সপার্টি তখনই হবে যখন হচ্ছে বিবাদীর নেগলিজেন্স থাকবে। এক্সপার্টি তখনই হবে যখন বিবাদীর নেগলিজেন্স থাকবে, ঠিক আছে। আর বাদীর যখন নেগলিজেন্স থাকে তখন হচ্ছে মামলাটা খারিজ করে দেয়। বাদীর নেগলিজেন্স থাকলে মামলা খারিজ করে দেয়। তারপর দেখেন, মামলা শুনানি মুলতবি রাখার পর নির্ধারিত তারিখে এটা আপনার বাদী যদি অনুপস্থিত থাকে তাহলে বাদীর মামলা হচ্ছে খারিজ, আর বিবাদী যদি অনুপস্থিত থাকে তার আপনার কী হবে, এক্সপার্টি করবেন। এখন উভয় পক্ষ যদি অনুপস্থিত থাকে তাহলে মামলাটা খারিজ করে দিতে পারেন। কোনো মামলার যদি এই যে আমি উপরে যে দুইটা ক্ষেত্র বললাম এইগুলো বাদে যদি উভয় পক্ষ যদি আপনার কি হয়, অনুপস্থিত থাকে তাহলে মামলাটা খারিজ করে দিতে পারবেন এবং ন্যায় বিচারের স্বার্থে অন্য কোনো আদেশ প্রদান করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার বাদী আপনার মামলাটা যদি খারিজ করে দেয় বা আপনি হচ্ছে বিবাদী, আপনার মামলাটা যদি এক্সপার্টিতে চলে যায়, এক্সপার্টিতে গেলে তো তখন আপনার কি হচ্ছে, আপনার অনেক বক্তব্য বা প্রমাণাদি বা দলিল দাখিল করা প্রয়োজন, যেগুলো আপনি করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন, আবার আবেদন করবেন, মামলাটা রিকল করবেন। মামলাটা রিকল করে আবার আপনার যে স্টেজে ছিল সেই স্টেজে নিয়ে চলে আসবেন। এখন এই স্টেজে তো আপনাকে এমনি এমনি আসতে দিবে না। আপনি চাইলেন আর আপনারে দিয়ে দিল। কোর্টের সময়ের মূল্য নাই। কোর্ট যে কাজ করে আপনার অক্লান্ত পরিশ্রম করে কোর্ট, একজন বিচারকের বেতন কয় টাকা বাংলাদেশে, তারা যে পরিমাণ পরিশ্রম করে। আর কোর্টের আপনার ঢাকা জজ কোর্টে 2-3 জন স্টাফ হচ্ছে আপনার বেতন পায়, কিন্তু একটা কোর্টে স্টাফ থাকে মিনিমাম 12-14 জন বা 10 জন করে। তারা চলবে কি করে, তাই না? আবার সরকারের একটা বিষয় আছে, সরকারের খাতে অনেক টাকা পয়সা চলে যায়। তো সব কিছু মিলে হচ্ছে আপনার কোর্টের বিষয়গুলো পুরোটাই ডিফারেন্স। আচ্ছা আমি আরেকটু বলি, বিষয়টা হচ্ছে যে তখন আপনারা কি করবেন, মামলাটা পুনর্বহালের জন্য আবেদন করবেন। মামলাটা যখন পুনর্বহালের জন্য আবেদন করবেন তখন হচ্ছে আপনার এই যে আপনার যে কস্টটা নিবে এই পুনর্বহালের আবেদনের, এই কস্টটা হচ্ছে সরকারের রাজস্ব খাতে চলে যাবে। সরকারের রাজস্ব খাতে চলে যাবে। এই আদেশে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি যদি কোনো আদেশ দিয়ে থাকে তাহলে আপিলযোগ্য না। এই যে আপনার আদেশ 17-তে যদি আপনার মামলাটা এক্সপার্টি হয় বা খারিজ করে দেয়, এর আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। কেন আপিল করতে পারবেন না? কারণ হচ্ছে যে এই মামলাটা খারিজ বা এক্সপার্টি তখনই হবে যখন হচ্ছে আপনার নিজের হচ্ছে নেগলিজেন্স থাকবে। নিজের নেগলিজেন্স যখন থাকবে তখন হচ্ছে মামলাটা এক্সপার্টি হবে অথবা খারিজ করে দিবেন। আপনি আপনি নেগলিজেন্সও থাকবে, আবার এসে আপিল করবেন, সো এটা আপনি পারবেন না। তখন আপনি রিভিশন করতে পারবেন, এখন কথা হচ্ছে যে আপনার যে এই যে আমি এখানে আরেকটু সহজ করে দিই, আপনারা এই আদেশ 17-র সাইডে একটু লেখা রাখেন যে এই আদেশ 17-র অধীনে বিচারক যে আদেশই দিক না কেন, খালাস প্রদান করুক আপনার, তারপরে এই খারিজ করে দিক মামলা, এক্সপার্টি করুক, রায় ঘোষণা করুক, যাই করুক না কেন, এই আদেশ 17-র অধীনে বিচারক যতগুলো আদেশ দিবে সকল আদেশের বিরুদ্ধে হচ্ছে রিভিশন করতে হবে। কোনো আপিল করা যাবে না, আপনি যদি এই লাইনটা যদি এইভাবে যদি টেকনিক্যালি পড়েন তাহলে কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না। তাহলে আপনারা এখান থেকে একটা কি সহজ একটা শিখলেন, সেটা হচ্ছে যে আদেশ 17-র অধীনে যতগুলো আদেশই বিচারক দিক না কেন সকল আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করবেন, আপিল করতে পারবেন না। আপনার আপিল করার এখতিয়ার নাই, আপনি আপিল করতে পারবেন না। এই আদেশ 17-র অধীনে যত ধরনের আদেশই দিক না কেন আপনি কি করবেন, রিভিশন করবেন। তারপর দেখেন এই যে আপনি এই পুনর্বহালের মামলা করবেন বা আবেদন করবেন কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। বিচারক কর্তৃক আদেশ প্রকাশের পরে আপনি 30 দিনের মধ্যে কি করবেন, আপনি হচ্ছে আবেদন করবেন পুনর্বহালের জন্য, রিকলের আবেদন করবেন। তো এখানে হচ্ছে আপনার 2000 টাকা কি করতে হবে, ব্যয় সহ খরচ জমা দিতে হবে। এই 2000 টাকা জমা দিয়ে তারপরে আপনি পুনর্বহালের জন্য আবেদন করবেন। এখন কথা হচ্ছে যে আপনাদের আদেশ 9 আমি পড়িয়েছিলাম যে সরাসরি যদি খারিজ আদেশ বাতিল করতে হয় তাহলে
কয় টাকা দিতে হয় কোর্টে বলেন তো? খরচ দিতে হয় কয় টাকা? 3000 টাকা 3000 টাকা। 1000 টাকা ভাই। এটা হচ্ছে আপনার, একটা হচ্ছে খারিজ আর একটা হচ্ছে এক্সপার্টি। যখন এক্সপার্টি হবে তখন হচ্ছে আপনার 3000 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি এখানে কানেক্ট করতেছি এই কারণেই, আপনার এখানে কনফিউশনটা ক্রিয়েট হবে হচ্ছে আপনার এই এক্সপার্টির ক্ষেত্রে। এক্সপার্টির ক্ষেত্রে তো আপনার এই যে ইসে বলা আছে, এই এক্সপার্টির ক্ষেত্রে যদি সরাসরি বাতিল করার জন্য আপনার আবেদন করা হয় সেক্ষেত্রে আপনার 3000 টাকা কস্ট দিতে হবে। আর এইখানে এই যে আদেশ 17-তে এইখানে হচ্ছে আপনার কস্ট দিতে হবে কত? 2000 টাকা। সো এই দুইটা বিধি হচ্ছে আপনারা কি করবেন, একটু এক জায়গা করে নেবেন যাতে পরীক্ষার হলে বসে গুলায় না যায় যে আপনি কোথায় 3000 টাকার উত্তর করবেন আর কোথায় হচ্ছে 2000 টাকা উত্তর করবেন। কারণ হচ্ছে দেখেন, আপনাদের যেখানে যেখানে কনফিউশন হইতে পারে, যেখানে যেখানে আপনাদের সমস্যায় পড়তে পারেন, আমি কিন্তু সেই সেই জায়গায় আপনাদের টাচ করে যাচ্ছি। বাকিগুলো তো চেষ্টা করতেছি আপনাদের সর্বোচ্চ দেওয়ার জন্য। আর যেখানে যেখানে হচ্ছে আপনারা সমস্যায় পড়তে পারেন, যে যে সমস্যার কারণে আপনারা ফেল করতে পারেন, এই সমস্যাগুলো আমি ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা যতজন আছেন একজন যাতে ফেল না করেন। আমি চাই না যে আপনারা কেউ ফেল করেন। এখানের একটা স্টুডেন্টও যদি ফেল করে তাহলে আমার জন্য সেটা খুবই দুর্ভাগ্যের জন্য হবে, খুবই দুর্ভাগ্য আমার তখন হবে। ঠিক আছে, সো আপনারা যারা রেগুলার ক্লাস করেন, পরিশ্রম করেন, এই পরিশ্রম স্টুডেন্টগুলো যদি ফেল করে তাহলে আসলে সেটা মেনে নেওয়া যায় না। আমি আমার আগের ব্যাচ থেকে দু একজন ফেল করেছিল, মানে মানে 4-5 জন মতো ফেল করেছিল, কিন্তু ওর মধ্যে 2-1 জন ফেল করেছিল যাদের ফেল করার কথা ছিল না। আমি কখনো ভাবতেও পারি না যে তারা ফেল করবে। তাদের মধ্যে আমার একটা বান্ধবী ছিল, কাকুলি নাম, সরি নামটা না বলি। তা আমার ওই বান্ধবী হচ্ছে আপনার ফেল করলো, ফেল করার পরে মানে আমি মানে খারাপ লাগলো, কারণ ওর ফেল করার কথা ছিল না। আবার আমাদের এক সিনিয়র আপু ফেল করছিল, ওনারও ফেল করার কথা ছিল না। ঠিক আছে, সুতরাং আনএক্সপেক্টেড অনেক কিছুই ঘটে, কিন্তু আপনারা যদি সতর্ক থাকেন, আপনাদের প্রফেশন নিয়ে, আপনাদের দায়িত্ব নিয়ে যদি সচেতন থাকেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনার সফলতা। এখন যদি আপনি যদি মনে করেন যে অবৈধ উপায়ে আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন, তাহলে এই চিন্তা করার দরকার নাই, টোটালি এইসব চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, আপনাদের অ্যাডভোকেট হইতে হলে খুবই পরিশ্রম করেই করতে হবে। আমি দেখেন, আপনারা অ্যাডভোকেট হলে আপনাদের কী কী বেনিফিট পাবেন। অ্যাডভোকেট হইলে পরে আপনাদের নামের আগে অ্যাডভোকেট শব্দটা যুক্ত হবে। শিক্ষানবিশ আইনজীবী, এটা হচ্ছে কোর্টের খুবই আপনার অবহেলার বস্তু হিসাবে পরিচিত হয় এবং বিভিন্ন রকমের পরিস্থিতিতে পড়তে হয় এটা। আরেকটা হচ্ছে আপনি পুরো সমাজকে বুক ফুলায়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনার সাথে কথা বলার আগে মানুষ একটু হিসাব করে কথা বলবে। আপনার বাড়িতে হামলা করার আগে একটু হিসাব করে হামলা করবে। আপনার বাবা মা বা আদার্স অন্যান্য রিলেটিভ, তাদের আপনি সুরক্ষা দিতে পারবেন, যে কোনো ধরনের সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে পারবেন বা দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনারা মনে করতে পারেন যে অ্যাডভোকেটদের এত ক্ষমতা। অ্যাডভোকেটদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করার যোগ্যতা থাকতে হবে। আপনাকে ক্ষমতা দেওয়া হইলো কিন্তু আপনি ক্ষমতা এক্সারসাইজ করতে পারতেছেন না, তাহলে তো সেই দোষটা তো প্রফেশনের না, সেই দোষটা হবে আপনার। একজন অ্যাডভোকেটের যে ক্ষমতা, সেই ক্ষমতার যদি আপনি প্রয়োগ করতে না পারেন তাহলে তো আপনি অ্যাডভোকেসিকে দায়ী করতে পারবেন না। সো অ্যাডভোকেটদের অডেল ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা হচ্ছে প্রয়োগ করার নিজের মধ্যে একটা শক্তি থাকা লাগবে, নিজের মধ্যে হচ্ছে একটা আপনার যোগ্যতা থাকা লাগবে। দেখেন, আমি পার্সোনাল লাইফে খুবই স্ট্রিক্ট এবং খুবই যা বলি সোজাসুজি বলি এবং অন্যায়কে কখনো তো প্রশ্রয় দিই না আমি। তা 5 আগস্টের পরে আমি তো ঢাকাতে ভাড়া বাসায় থাকি। তো এখানে আমি যে বাসায় আসছিলাম,
তা আমার এই বাসাটা হচ্ছে আপনার এই যে গোলাম রাব্বানি আছে না, গোলাম রাব্বানি এক্স আপনার ছাত্রলীগ প্রেসিডেন্ট, তা উনার মামাতো ভাই যে, সরি খালাতো ভাই, আপন খালাতো ভাই, ওনার বাসা এটা। না, ওনার বাসাতে আমি ভাড়া থাকি আর কি, যদিও আমরা আমলিকের সাথে জড়িত না কোনোভাবেই, মানে আমার পুরো পরিবার আছে। রাজনৈতিক ওই গল্পটা বাদ দিই। তা হয়েছে কি আপনার ধরেন যে ওই 5 আগস্টের পরে বাংলাদেশে অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, অনেক ধরনের হয়েছে, নির্যাতন হয়েছে। তা এখন তারা তো জানে যে আপনার ইয়েটা এইখানে, তা এই বাড়িটা আসলে ভাঙচুর করতে আসছে বা ভাঙচুর করবে। তা তখন আমি আর এই বাড়িতে আমার একটা নেম প্লেট লাগানো আছে। তো ওরা আর কি আপনার আলোচনা সাপেক্ষে ওরা এই করছে যে এই নেম প্লেট দেখার পরে আর এখানে আর বাড়ির মধ্যে ঢুকে নাই বা ভাঙচুর করার সাহস পায় নাই, ভাঙচুর করার সাহস পায় না। সুতরাং দেখেন যে অ্যাডভোকেটের পাওয়ার কিন্তু কম না, অনেক পাওয়ার। সো আপনি আপনার পাওয়ারকে এক্সারসাইজ করবেন। সো এখানে আরও অনেক বেনিফিট আছে, অনেক কিছু আছে। সো আপনারা যারা কোর্টে রেগুলার যান তারা কিন্তু এগুলো দেখতে পারবেন। আমি এই ধরনের, এই যে আমার প্র্যাকটিস লাইফ খুব বেশি দিন না, তারপরেও আমি অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু মানুষের করেছি। সো এই বিষয়গুলো আপনারা উপলব্ধি করবেন যখন আপনারা পুরোদমে প্র্যাকটিসে চলে আসবেন। আর প্র্যাকটিস আর আইনজীবী হচ্ছে আপনার একটা আর্ট, আইনজীবী পুরোটা হচ্ছে একটা আর্ট। এই আর্টকে যখন আপনি ধারণ করবেন, লালন করবেন, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে সব কিছু একদম ইজি হয়ে যাবে, সব কিছু ইজি হয়ে যাবে। সুতরাং এই যে যে সময় আছে এই সময়টুকু একটু পরিশ্রম করেন, নিজেকে সময় দেন। আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আপনারা এখানে যারা আছেন একজনও যদি ফেল করেন বা আপনারা যদি ব্যর্থ হন, সেটা আমার জন্য খুবই দুর্ভাগ্য বলে গণ্য হইবে। সুতরাং আপনারা আরেকটু ইফোর্ট দিন, আরেকটু বেশি করে পড়েন, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমরা কী পাইলাম যে আদেশ 17 থেকে যতগুলো আদেশি বিচারক দিক না কেন, এই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, রিভিশন করবেন। এখানে কজ দাখিল করতে হবে আপনার কত, 2000 টাকা। এই যে পুনর্বহালের আবেদনের কস্ট হচ্ছে 2000 টাকা, আর হচ্ছে আপনার মুলতবির কস্ট হচ্ছে আপনার 200 টাকা থেকে 1000 টাকা, 200 টাকা থেকে 1000 টাকা। এই যে আপনার এখানে কিন্তু মাত্র অল্প কয়েকটা প্রশ্ন আমি এখানে আপনারা পেয়ে যাবেন। এই কয়েকটা প্রশ্ন হচ্ছে দেখবেন যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পেয়ে যাবেন আপনারা। তার মধ্যে আমি কয়েকটা বলে দিই আপনাদের। একটা হচ্ছে 200 টাকা কজ দাখিল করতে হবে, সরি 200 থেকে 1000 টাকা আপনার মুলতবির জন্য কজ দাখিল করতে হবে। এবং মামলা যদি খারিজ হয় বা এক্সপার্টি হয় তাহলে আপনার 2000 টাকা কজ দাখিল করতে হবে। এই পুনর্বহালের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আরেকটা দেখেন, একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পরে, চূড়ান্ত শুনানির পর্যায়ে। এই চূড়ান্ত শুনানির পূর্বে হচ্ছে আপনার খরচ ছাড়া হচ্ছে 4টা মুলতবি করতে পারবেন, আর খরচ সহ হচ্ছে 3টা মুলতবি করতে পারবেন, খরচ সহ 3টা মুলতবি করতে পারবেন। এটাগুলো চূড়ান্ত শুনানির পূর্বে পর্যায়ে হচ্ছে আপনার খরচ ছাড়া একটাও মুলতবি করবেন না, ন্যায় বিচারের সাথে খরচ সহ 3টা মুলতবি করবেন। এবং এখানে আপনার কোনো পক্ষের আবেদনে এবং বিচারকের নিজের ইচ্ছায় কি করতে পারবেন, মুলতবি করতে পারবেন মামলার যে কোনো পর্যায়ে, মামলার যে কোনো পর্যায়ে। এই যে আমি যে যে প্রশ্নগুলো আমি মাত্র টাচ করে গেলাম, এর বাইরে এখান থেকে প্রশ্ন হবে না। এবং এই আদেশ 17 থেকে একটা প্রশ্ন আমরা পাবেনই, ঠিক আছে? সুতরাং পড়া কিন্তু বেশি না। আপনারা যদি টেকনিক্যালি পড়েন এই সিপিসি থেকে কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? আমরা আদেশ 17টা শেষ করলাম, আমরা এবার আদেশ 18তে চলে যাব। দেখেন, হ্যাঁ, একটা প্রশ্ন করবো। জি জি বলেন। ভাই আমাদের যে নোট গুলো দিয়েছেন ওগুলো কি ওই যে এই সংশোধনী যেটা আপডেট হয়েছে ওইটা ওইটা অনুযায়ী? আপনি কোন নোটের কথা বলতেছেন? দেখেন, আমি আমি যে আপনাদের নোট দিয়েছি, আমি বলি শোনেন, আমি আপনাদের যে নোট দিয়েছি এই নোটের মধ্যে এই দেওয়ানি কার্যবিধিতে আপনার এই সংশোধনীটা আপডেট করা আছে। আর দণ্ডবিধির যে নোট, এই নোটে হচ্ছে আপনার আপডেটটা আপনাদের মূল যে প্রিন্ট কপিটা আছে ওইটার মধ্যে আপডেট করা নয়, আমি কিন্তু আপনাদের সংশোধন করে আমি কিন্তু আপনাদের পিডিএফ দিয়ে দিয়েছি।
যেখানে যেখানে সংশোধন আছে ওইগুলো আপনারা কী করবেন, একটু কারেকশন করে নেবেন। আর ফৌজদারি কার্যবিধিতে আপনার সংশোধন হয়েছে রিসেন্টলি, সো ওইটাতেও আপডেট নাই, ঠিক আছে। আর ফৌজদারি কার্যবিধির সংশোধনীটা হচ্ছে আপনাদের আমি পিডিএফ করে দিয়ে দিয়েছি গ্রুপে। আর এই যে ইয়েটা এভিডেন্স অ্যাক্টের যে সংশোধনী ওইটা আপডেট করা আছে, ঠিক আছে। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে আদেশ 18-তে। আদেশ 18-তে আমি খুবই শর্ট টাইমে শেষ করবো, এটা গুরুত্বপূর্ণ না। তবে হচ্ছে এখান থেকে কয়েকটা বিধির হচ্ছে আপনার শুধু টাইটেল মনে রাখবেন। এই আদেশ 18-র কয়েকটা বিধির টাইটেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর কেউ যদি মনে করেন যে আপনারা টোটালি বাদ দিয়ে দিবেন, তাতেও কোনো কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি চান তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা টাইটেল এখান থেকে আপনারা ইংরেজি টাইটেল সহ মনে রাখবেন, মুখস্থ রাখবেন। ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটা প্রশ্ন পেয়েও যাইতে পারেন, শুধুমাত্র টাইটেল। দেখেন, রাইট টু বিগিন, বিধি 1, শুনানি শুরু করার অধিকার। সাধারণত বাদীপক্ষ শুরু করে, একটা মামলা শুনানি শুরু করেন বাদীপক্ষ। তো বিবাদী পক্ষ এর ভিতরে আর পড়ার দরকার নাই, শুধুমাত্র বাদীপক্ষ মামলা শুনানি করবে, দ্যাটস ইট। আর হচ্ছে রাইট টু বিগিন বলা আছে বিধি 1-এ, আর কিছু লাগবে না। তারপর বিধি 2-এ চলে যান, স্টেটমেন্ট অ্যান্ড প্রোডাকশনস অফ এভিডেন্স। এটা হচ্ছে 2, এটাও আপনার মার্ক করার দরকার নেই, পড়ার দরকার নাই। তারপরে চলে যাবেন বিধি হচ্ছে 4-এ, উইটনেস টু বি এক্সামাইন্ড ইন ওপেন কোর্ট। এই বিধি হচ্ছে 4টা মার্ক করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিধির 4-এর টাইটেল, আর কোনো কিচ্ছু না। বিধি 1-এর টাইটেল, বিধির 4-এর টাইটেল, আর ভিতরে পড়া যাবে না, শুধুমাত্র টাইটেল। আমি কিন্তু আপনাদের এই সিপিসি নিয়ে যাদের সমস্যা আছে, আমার ক্লাস যারা রেগুলার করতেছেন, একজনেরও সমস্যা থাকবে বলে আমি মনে করি না। একজনেরও সমস্যা থাকবে বলতে মনে করি না। আবার সিআরপিসি ক্লাস যারা আমার করেছেন তাদেরও কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। সুতরাং এখন যদি আপনারা যদি নিজেরা যদি নেগলিজেন্স দেখান, তখন কিন্তু যদি আমাকে দায়ভার করেন, তাহলে কিন্তু আমি এটা নিতে পারবো না। সো আপনারা যদি নেগলিজেন্স যদি না দেখান, আপনারা যদি কন্টিনিউ ক্লাস করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না। দেখেন, কোন জায়গা থেকে কতটুকু পড়বেন, কোন কোন প্রশ্ন আসবেন, এবং A to Z বুঝাই দিচ্ছি। সো আপনাদের তো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু আপনাদের মূল সমস্যা হবে কোথায়, যদি আপনারা কেয়ারফুলি যদি ক্লাস না করেন, যদি মনোযোগ সহকারে ক্লাস না করেন, ঠিক আছে। এরপরে আমি যে ক্লাস নিব, এই যে রিভিশন ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস হবে শুধুমাত্র যে যে প্রশ্নটা পরীক্ষাতে আসবে সেই যে প্রশ্নের উপর, যে যে প্রশ্ন, যে যে ধারা থেকে যে যে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই সেই প্রশ্নের উপর বা সেইভাবে আমি রিভিশন ক্লাস নিব আপনাদের। বিধি 4, উইটনেস টু বি এক্সামাইন্ড ইন ওপেন কোর্ট। এই ওপেন কোর্টের নিচে এটা দাগ দিয়ে রাখবেন। আর হচ্ছে বিধি হচ্ছে 4, আর কিছু না। তারপরে 12-তে চলে যাবেন, ডেমেনেওর্স অফ উইটনেস, সাক্ষীর আচরণ, দাগ দিয়ে রাখেন। বিধি হচ্ছে 12, শুধু টাইটেল, আর কিছু না। তারপরে চলে যাবেন হচ্ছে 17-তে, বিধি 17-তে, কোর্ট মে রিকল অ্যান্ড এক্সামাইন উইটনেস। এই যে আপনার উইটনেসকে রিকল করার ক্ষমতা কত ধারাতে বলা আছে বা কত বিধিতে বলা আছে, বিধি 17-তে বলা আছে, দাগ দিয়ে রাখেন, শুধুমাত্র টাইটেল, আর কোনো কিছু লাগবে না এখান থেকে। তারপরে চলে যাবেন বিধি হচ্ছে 18, পাওয়ার অফ কোর্ট টু ইন্সপেক্ট, এইটাতে 3 স্টার দিয়ে রাখেন। এই যে পাওয়ার অফ কোর্ট টু ইন্সপেক্ট, ঠিক আছে। এই যে আমি যে যে বিধির কথা বলতেছি, শুধুমাত্র টাইটেল, এর বাইরে এইখান থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। তবে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে 3 স্টার দিয়ে রাখার মতো। এবং এইখান থেকে প্রশ্ন কিন্তু আপনার প্রত্যেক বছরে 2-একটা ইংরেজি প্রশ্ন আসে না, ইংরেজি টাইটেল উঠাই দিয়ে বলে কত বিধিতে বলা আছে। এই যে আদেশ 18 থেকে আপনার এই প্রশ্নগুলো, বেশিরভাগ প্রশ্নগুলো এখান থেকে দিয়ে দেয়, বা আদার্স অন্যান্য জায়গা থেকেও দেয়, কিন্তু আমি সম্ভাবনার কথা বলতেছি, ঠিক আছে। দেখেন, তারপরে চলে যাবেন হচ্ছে আদেশ 18-র বিধি হচ্ছে 9, টাইম ফর কমপ্লিশনস অফ হিয়ারিং, শুনানি, কমপ্লিশন অফ শুনানি, হিয়ারিং, শুনানি সমাপ্ত করার সময়। এটাতে হচ্ছে আপনারা একটু 3 স্টার দিয়ে রাখবেন। আদেশ 18-র বিধি হচ্ছে 19-এ। এখানে দেখেন, একটা মামলা শুনানি করার জন্য কতদিনের মধ্যে শুনানি করবেন, কি করবেন, এই বিষয়ে বলা আছে। দেখেন, চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ হওয়ার 120 কার্য দিবসের মধ্যে, ওয়ার্কিং ডে,
120 কার্য দিবস। কার্য দিবস আর সাধারণ দিবস কিন্তু এক না। কার্য দিবস আর সাধারণ দিবস কিন্তু এক না। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার 120 কার্য দিবসের মধ্যে কি হবে? শেষ করতে হবে, শুনানি শেষ করতে হবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে দৈনন্দিন কার্য তালিকা ইত্যাদি। এটা হচ্ছে দেখেন আদেশ হচ্ছে 18, বিধি হচ্ছে 20, 18, 19 আর হচ্ছে 20, এই দুইটা বিধিও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন দৈনন্দিন কার্য তালিকায় ইত্যাদি। দেখেন মোকদ্দমা নির্ধারণ সংশোধন, আপনার এটা হচ্ছে 18তে সংশোধন করেছে। দেখেন চূড়ান্ত শুনানির জন্য আদালত দৈনন্দিন কার্য তালিকায় আংশিক শ্রুত 4টি মামলা সহ মোট 10টির অধিক মামলা রাখবে না। চূড়ান্ত শুনানির জন্য মামলা রাখতে পারবেন সর্বোচ্চ হচ্ছে 4টি, আংশিক শুনানি সহ মোট 10টির বেশি রাখবেন না। আর চূড়ান্ত শুনানির পর্যায়ে 200টির বেশি মামলা রাখবে না। 200টির বেশি মামলা রাখবে না। তো এটা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে, আপডেটটা বলতেছি আমি, ঠিক আছে? তারপরে দেখেন চূড়ান্ত শুনানির পর্যায়ে একবার একটু মামলা, বলেন, আমি একটু লিখে নিই। একবার একটু বলেন। হ্যাঁ দেখেন ওই জায়গায় যা যা আছে সবগুলো আপনার ডাবল, এক কথায়, তাহলে হলো। চূড়ান্ত শুনানির জন্য আদালত দৈনন্দিন কার্যতালিকায় মানে দৈনিক কার্যতালিকায় আংশিক শ্রুত 4টি মামলা সহ মোট 10টির অধিক মামলা রাখবে না। এটা আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে 200টির অধিক মামলা রাখবে না। আর হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলা 140টির নিচে আসলে আদালত আরও মামলা রাখার ব্যবস্থা করবেন। 40টার নিচে মামলা আসবে না, তাহলে 140টার নিচে আসবে না, 200টির অধিক রাখবে না, 200টির অধিক রাখবে না, আর 140টার নিচে আসবে না আদালত। ঠিক আছে, এটা গেল। তাহলে এখান থেকে আপনাদের আমি যেটা যেটা বললাম এটা হচ্ছে আপনার আদেশ 1, আদেশ 4, আদেশ হচ্ছে 12, আদেশ হচ্ছে 17, আদেশ হচ্ছে আপনার 18, এইগুলোর হচ্ছে আপনার ইংরেজি টাইটেল পড়বেন। আর হচ্ছে আদেশ 19, সরি বিধি হচ্ছে 19 আর হচ্ছে বিধি হচ্ছে 20, এই দুইটা কিন্তু আপনাদের 3 স্টার দিয়ে রাখবেন। এই দুইটাতে আপনার এই যে চূড়ান্ত শুনানি তারিখ নির্ধারিত হওয়ার পরে 120 কার্য দিবসের মধ্যে আপনার শুনানি শেষ করতে হবে, এটাতেও আপনারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ 120 দিন। আর আদেশ হচ্ছে 18, সরি আদেশ হচ্ছে 14তে আপনার বিচার্য বিষয় নির্ধারণ হওয়ার কত দিনের মধ্যে শুনানির তারিখ ই করবেন, এটাও কিন্তু বলা আছে 120 দিনের মধ্যে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কিন্তু একটা মিল আছে, একটা ধারার সাথে আরেকটা ধারা যখন আপনারা কানেক্ট করতে পারবেন তখন কিন্তু আপনাদের পড়া কিন্তু অনেক ইজি হয়ে যাবে। সো আপনারা কিন্তু দেখলেন যে আদেশ 18টা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথমে আপনারা যেটা যেটা আমি বাদ দিতে বলছি ওইগুলো আপনারা টোটালি বাদ দিয়ে দিবেন। আর এখান থেকে পড়া কিন্তু খুবই সংক্ষিপ্ত, আমি যেগুলো বলেছি এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। প্রশ্ন যদি এখান থেকে হয় তাহলে এখান থেকেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আপনাদের ক্লাস। আমি আর ক্লাসটা রান করব না, অলরেডি আমরা একটা ক্লাস নিলাম, সুন্দর একটা ক্লাস। আর বাকি ক্লাসটা আমি আগামী শনিবারে, তো কালকে তো আপনাদের পরীক্ষা আছে, সো কালকে আমি নিতে পারবো না, আমি রবিবারে ক্লাস নিব আপনাদের। সুতরাং আর যদি মনে করেন যে আপনারা আগামীকাল 8টার দিকে পরীক্ষা দিয়ে 10টায় ক্লাস করবেন তাও করতে পারেন, যদি আপনাদের যদি হয়, আপনারা যদি চান তাহলে আমি পরীক্ষা তো ওই দেন নাই আমাদের, জি পরীক্ষার শিডিউল তো দেন নাই ভাই। দিয়েছে তো। গ্রুপে দেওয়া হয়েছে, সুমন গ্রুপে দেওয়া হয়েছে। আর যতটুকু পরীক্ষা হ্যাঁ, নেব আমাদের এই ওটা, কয়দিন একটু রেগুলার, মানে প্রতিদিন যদি আপনারা একটু মানে কষ্ট করে হলেও আমাদের ক্লাসটা নিতেন, মানে আমাদের একটু উপকার হতো। শোনেন আপনাদের অল্প উপকার কিছু আপনার হলেও সাথে, মানে শোনেন আপনাদের উপকার আপনার সাথে আমার আমার আপনাদের উপকার নিয়ে বেশি টেনশন আমার, ঠিক আছে? সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আমি আমার সময় সুযোগ বুঝে বা আমার সর্বাধিক চেষ্টা তো সবসময় আছেই। আর তাহলে আমরা শোনেন কালকে হচ্ছে আমরা একটু দ্রুত পরীক্ষা নিই, বা 9টায় পরীক্ষা দেন 10টায় ক্লাসে আসেন, 9টায় পরীক্ষা দিয়ে 10টায় ক্লাসে আসেন, ঠিক আছে? আমার এটাই ভালো হবে। আর যেহেতু